এটা হওয়ার কথা নয়, কিন্তু হচ্ছে। অনিশ্চয়তা, অচল অবস্থার মতো শব্দযুগল বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে এসেছে। আমরা যেটা দেখছি যে নির্বাচনের তারিখ নিয়ে প্রফেসর ইউনূসের সরকার এবং বিএনপি পুরোপুরি মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা খুব পরিষ্কার করে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং তিনি গ্যারান্টি দিচ্ছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে। যদিও গতকাল তিনি যেটা বলেছেন যে এর আগেও নির্বাচন সম্ভব। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার অবস্থানে অটল। তিনি যেটা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং তিনি এটাও ক্যাটাগরিক্যালি উল্লেখ করছেন যে একটিমাত্র দলই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। তো আমরা যেটা দেখছি যে রাজনীতিতে যখন এরকম একটা অচল অবস্থা, তখন জামায়াত একটা বিশেষ ভূমিকা রাখার চেষ্টা করছে। কিন্তু সেই প্রশ্নটা তো রয়েই যাচ্ছে, যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে আগামী নির্বাচনে জামায়াত কেমন ফল করতে পারে, কতগুলি আসন পেতে পারে। আমাদের আগের একটা ভিডিওতে সেটা আমরা খানিকটা আলোচনা করেছি। এমনিতে জামায়াতের নির্বাচনী রাজনীতির ইতিহাস যদি আপনি বুঝতে চান, সেটা দুটো ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে গিয়ে তারা যে কখনো ভোটে খুব ভালো রেজাল্ট করেছে এমনটা নয়। 1991 সাল এবং 2001 সাল ছিল তাদের জন্য সবচেয়ে ভালো সময়। 91 সালে তারা 18টি আসনে জয়ী হয়েছিল, এবং 2001 সালে বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিয়ে 17টি আসনে জয়ী হয়। এটা গল্পের একটা দিক। আরেকটা হচ্ছে যে কিন্তু কিং মেকার হিসেবে তাদের যে একটা ভূমিকা ছিল, সেটাও কিন্তু খেয়াল করা দরকার। যে 1991 সালে জামায়াতের সমর্থনে বিএনপি সরকার গঠন করে, সেটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি বাংলাদেশের রাজনীতিতে। তারপর এক পর্যায়ে আমরা যেটা দেখি, বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক খারাপ হয়ে যায়, এবং জামায়াত আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে, এবং 96 সালে যে নির্বাচনটা দ্বিতীয় দফা হয়, সেখানে জামাত খুব একটা ভালো করতে পারেনি, মাত্র 3টি আসনে জয়ী হয়, কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে ক্ষমতা সরকার গঠন করে। 2001 সালে আবার যেটা দেখি যে বিএনপি জামাত জোট নির্বাচনে জয়ী হয়। সে নির্বাচনে জামাত ছাড়াই বিএনপি সরকার গঠন করা সম্ভব ছিল, কিন্তু আমরা যেটা দেখি যে জামাতের দুজন নেতাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। এরপর 2008 সাল থেকে এখন পর্যন্ত আসলে ভোটটা সেইভাবে হয় নাই, যে কারণে বিএনপি বা জামাতের প্রকৃত অবস্থান কি সেটা আসলে বোঝা কঠিন। কিন্তু যেটা আমি বলেছি যে গত বছর মে মাসে একটা বেসরকারি সংস্থা জরিপ করেছিল ভোট নিয়ে। সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, কিন্তু সেই জরিপে আরেকটা বিষয় আছে খুব উল্লেখযোগ্য, যে বলা হয়েছিল 31% মানুষ জামাতকে ভোট দিতে চায়। এটা কিন্তু জামাতের জন্য একটা বিরাট খবর ছিল, বা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট খবর ছিল। যদিও জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে সারা দুনিয়াতেই প্রশ্ন রয়েছে, এবং বাংলাদেশে সেই প্রশ্নটা আরও প্রখর। জামাতের একটা আভ্যন্তরীণ জরিপ হয়েছে আগামী নির্বাচন নিয়ে, যেটা আমি বলেছি যে সেখানে তারা যেটা বলছে যে 52টি আসনে তাদের তারা জয়ী হবে বলে ধরে নিচ্ছে। কিন্তু আরও বেশ কিছু আসনে আসলে জামাত তাদের ভালো সম্ভাবনা দেখছে। অন্তত 102টি আসনে তারা ভালো সম্ভাবনা দেখছে, এবং এসব আসনে সম্ভবত জামাত তার সর্বশক্তি দিয়ে নির্বাচনে লড়াই করবে। এমনিতে জামাত কতগুলি আসনে প্রার্থী দিবে সেটা নিয়েও নানা আলোচনা দলটির ভিতরে রয়েছে। কেউ 200 আসনে প্রার্থী দেওয়ার পরামর্শ দিচ্ছেন, কেউ আরও বেশি আসনে। এবং রাজনীতি আসলে খুব অনিশ্চিত একটা জিনিস, এখানে আপনি কনফার্ম করে কিছুই বলতে পারেন না। যেমন সপ্তাহখানিক আগেই আমি বেশ কয়েকটা সূত্রে নিশ্চিত হয়েছিলাম যে জামাত আসলে জোটগত নির্বাচনের ধারণাটা অনেকটাই বাদ দিয়েছে, তারা এককভাবে নির্বাচনে লড়ার জন্যই সর্বশক্তি নিয়োগ করছে। কিন্তু গত 8-10 দিনে কি পরিস্থিতি অনেকটা পাল্টে যায় নাই? আপনার কি মনে হয় যে এনসিপির সঙ্গে জামাতের দূরত্বটা কিন্তু এখন অনেকটা কমে গেছে? আমি যেটা জানি, এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতের কাছে দুঃখ প্রকাশ করেছেন। অন্যান্য ইসলামী দলগুলি কিন্তু অনেকটাই কাছাকাছি আসছে, বিশেষ করে তারা সম্ভবত তাদের রাজনীতিতে কিছু সমূহ বিপদ খেয়াল করছে, যে কারণে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর একটা বড় ঐক্যের সম্ভাবনাও আসলে নাকচ করে দেওয়া যায় না। এখন রাজনীতি খুব জটিল অঙ্ক, জটিল খেলা। দেখা যাক সামনের দিনগুলি কেমন হয়।